প্রশাসনকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি জনমুখী প্রশাসন গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ সরকারি দপ্তরে গিয়ে সম্মানের সঙ্গে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পাবে। বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন 2026-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন। প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে আমাদের। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে বলা যায় প্রায় পুরোপুরি নির্ভর করে। আমাদের সরকার এমন একটি জনমুখী সরকার প্রশাসন চায়, যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ এবং হয়রানি মুক্তভাবে সেবা পাবে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে সক্ষম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্য ব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবেলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি স্টেক হোল্ডার রাউন্ড টেবিল 4-এর সহ সভাপতির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির থাকে। শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্য নির্ভর অভিবাসন বিরোধী প্রচারণা মোকাবেলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জন আলোচনা জোরদার করতে হবে। মন্ত্রী তার বক্তব্যে দ্বিপক্ষীয় ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। We need innovative approaches in collecting and using accurate and disaggregate migration data and ensuring stronger safeguard for privacy and human rights. বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য 5 ঘন্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। এক বার্তায় এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, আজ বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত বিআরটি এর সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লেখিত সময়ে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। জ্বালানি সরবরাহর ব্যবস্থা স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে বিপিসি পরীক্ষামূলকভাবে এই কিউআর কোড ভিত্তিক অ্যাপটি চালু করে। গত 21 এপ্রিল থেকে ঢাকায় মোটরসাইকেলের জন্য এটি বাধ্যতামূলক করা হয়। বর্তমানে এই পদ্ধতির ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি কমেছে এবং গ্রাহক ভোগান্তি হ্রাসের পাশাপাশি জ্বালানি খাতে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সৌরবিদ্যুৎ সহজলভ্য করা হবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এই বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। আগামী 5 বছরের মধ্যে সৌরবিদ্যুৎ 5000 মেগাওয়াট উন্নীত করার জন্য অফিসের ছাদেও সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে 2028 সালের মধ্যে অতিরিক্ত 809.5 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে যাত্রা শুরু করলো নতুন রেস্তোরাঁ গাবজো। আধুনিক পরিবেশ, দেশীয় ও বিদেশি খাবারের সমন্বয়ে সাজানো এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পিঠাগলিতে এই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রেস্তোরাঁর কর্তৃপক্ষ জানায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে এখানে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তারা। উদ্বোধনের প্রথম দিনেই নতুন এই রেস্তোরাঁ ঘিরে দেখা যায় খাবার প্রেমীদের ব্যাপক আগ্রহ। দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন 373 জন ও সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1281 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগের সংখ্যা দাঁড়িয়েছে 44,260 জনে। এছাড়া ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা 6,099 জন। এই সময়ের মধ্যে মোট মৃত্যু হয়েছে 324 জনের, যার মধ্যে 56 জন নিশ্চিত হামে এবং 268 জন সন্দেহজনক হামজনিত কারণে মারা গেছেন। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ জুড়ে জাতীয় হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালু রেখেছে। দর্শক, রাজধানী ছাড়াও রাজশাহীতে আছেন আমাদের সহকর্মীরা। তারা জানাচ্ছেন হামের সবশেষ পরিস্থিতি। দর্শক, শুরুতেই যাচ্ছি রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সীমা প্রধান। তিনি জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। সুমি, হাম যে কেবলমাত্র শিশুদের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, আমরা দেখছি বড়রাও কিন্তু এ রোগে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র এই হাসপাতালটিতে মার্চ পরবর্তী সময়ে 23 জন রোগীর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এর মধ্যে কিন্তু বেশ কিছু রোগীরা ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরলো। এখনো এখানে 3 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এর মধ্যে আমাদেরকে কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় আবারও 1281 জন রোগী সারা দেশে কিন্তু হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন, গতকালকে আমি আপনাকে যেমনটি জানিয়েছিলাম তার থেকেও কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে কিন্তু আবারও জানানো হয়েছে গত 24 ঘন্টায় কিন্তু আরো 5 জনের হাম উপসর্গ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। তো এই সময় হাম কিন্তু কমছে না, শিশুদের পাশাপাশি বয়স্ক যারা রয়েছে তাদের শরীরেও কিন্তু এই হামের যে সংক্রমণ সেটি ছড়িয়ে পড়েছে। সুমি, আপনি কিন্তু জানেন গত কয়েকদিন ধরে কিন্তু দেশে একই সাথে হামের যে ডায়াগনস্টিক কিট রয়েছে সেটিও কিন্তু সংকট পড়েছে ইতিমধ্যে। সুমি, সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, চিকিৎসকরা বলছেন সর্দি, কাশি, জ্বর কিংবা ছোট ছোট দানা দেখা দিলে যেন বড়রাও দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে যেন তার নিকটবর্তী হাসপাতালে যায়, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে বলছেন যেন সকলকে আরো বেশি সচেতন হতে। সুমি, এই ছিল গেল 24 ঘন্টার আমার কাছে এই মুহূর্তে সবশেষ আপডেট। ধন্যবাদ সীমা আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড করা হয়েছে এখানে হামের চিকিৎসার জন্য। আমাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 55 জন রোগী হামের উপসর্গে মারা গেছেন এই মৌসুমে। আর আজকে কোনো হামের রোগী, অর্থাৎ গত 24 ঘন্টায় হামের কোনো রোগী মারা যায় নাই। রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী জেলা মিলিয়ে মোট 2,55,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমাদেরকে যেটা জানিয়েছেন গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 9 জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 11 জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা নিচ্ছেন 109 জন রোগী। আর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 948 জন রোগী। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে এখন হামের উপসর্গ নিয়ে রোগী বেশি ভর্তি হচ্ছেন। হামের পর্যাপ্ত টিকা, শিশু যারা আছে তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক টিকা রয়েছে, প্রায় 2.5 লক্ষাধিক শিশুকে হামের টিকা দেওয়া হবে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর হামের চিত্র নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রাক মৌসুমি বন্যায় হাড়বেষ্টিত সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ দেশের অন্যান্য জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কোমর সমান পানিতে নেমে ধান কাটলেও অনেক ফসল পচে নষ্ট হচ্ছে, ফলে চরম দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে 3 মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। তবে কৃষকদের অভিযোগ, খাদ্য অধিদপ্তর শুধুমাত্র শুকনা ধান কিনছে, অথচ টানা বৃষ্টির কারণে অধিকাংশ ধানই ভেজা থাকায় অনেক ক্ষতিগ্রস্ত কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
দর্শক, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার ধান সংগ্রহ ও বন্যা পরিস্থিতির সবশেষ। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফুয়াদ মনি। তিনি জানাচ্ছেন সেখানকার ধান সংগ্রহ ও বন্যা পরিস্থিতির সবশেষ। সুমি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সোনামুখ খাদ্য গুদামে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কৃষকরা তাদের ধান এখানে নিয়ে আসছেন এবং ধান সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করছেন। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা BM মুশফিকুর রহমানের সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন, এবছর সুনামগঞ্জ জেলায় 21,349 মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ পর্যন্ত 47 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এই এখানকার কৃষকদের সঙ্গে। কৃষকরা যেমনটা জানিয়েছেন যে তারা আসলে এই সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্য বিক্রি এখানে যারা আসতে পেরেছেন বা তাদের ধান ঠিকভাবে শুকাতে পেরেছেন, আসলে তারাই বিক্রি করতে পারছেন। অনেকেই তাদের খলায় আসলে ধান তারা এই অতিবৃষ্টির কারণে ধান ঠিকমতো না শুকানোর কারণেই আসলে খলাই ধান বিক্রি করছেন অনেকটা কম দামে। কেউ 6 থেকে 700 টাকা মন প্রতি ধান বিক্রি করছেন। তবে এই আবহাওয়া যদি ভালো থাকে, হয়তো এই পুরো জেলার যে লক্ষ্যমাত্রা, এটা ঠিক চলতি মাসের ভিতরেই সংগ্রহ করা সম্ভব। সুমি, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ ফুয়াদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এবারের যে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার হাওর এবং নন হাওর মিলিয়ে ৬২,৪০০ হেক্টর জমিতে যে ধান হয়েছিল তা প্রথম দিকে ক্ষতির পরিমাণ সরকারিভাবে ২,৫০০ হলেও তা ইতিমধ্যে এবং এখন পর্যন্ত তা প্রায় ৫,০০০ হেক্টরে গিয়ে দাঁড়িয়েছে। আমার সাথে কথা হয়েছে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিকে ক্ষতির পরিমাণ ২,৫০০ হেক্টরের মতো হলেও এখন পর্যন্ত প্রায় ৫,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গিয়ে কৃষকদের ক্ষতি সাধিত হয়েছে এবং তারা সরকারিভাবে যে প্রণোদনা দেয়ার যে ব্যবস্থা করেছেন তা আগামী ১০ দিনের মধ্যে এটি পুরো জেলার কৃষকদের হাতে পৌঁছে দিবেন বলে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছেন। তবে প্রথম দিক থেকেই এই তালিকা নিয়ে কৃষকদের যে প্রতিবাদ ছিল যে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের যে তালিকা করা হয়েছে এটি বাদ দিয়ে প্রকৃত কৃষক, অর্থাৎ এই হাওর অঞ্চলে বিশেষ করে যারা ক্ষতি হয়েছে সেই প্রকৃত কৃষকদেরই এই প্রণোদনা দেওয়ার জন্য তারা বারবার দাবি করেছেন। তো এই ছিল মৌলভীবাজার জেলা থেকে কৃষির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার কিশোরগঞ্জ থেকে সহকর্মী আশরাফুল ইসলাম জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সোমায়া, কিশোরগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ের উজানের ডলে হাওরের হাজার হাজার হেক্টর বুড়ো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোমর পানিতে, কোথাও বুক পানি পেরিয়ে, কেউ বা নৌকা দিয়ে তাদের বছরের একমাত্র ফসল গড়ে তোলার জন্য মাঠে কাজ করছে। এদিকে হাওরের কাজ শুরু হলেও কলাগুলোতে ধান শুকানো এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিশেষ করে কৃষকদের মধ্যে শ্রমিক সংকটটা দেখা দিয়েছে। তারা ৩-৪ মণ ধানের বিনিময়ে একজন শ্রমিক পাচ্ছে না। আমরা এই কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, হাওরে পর্যন্ত প্রায় অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে 259 কোটি টাকা। 13,000-13,500-এর বেশি প্রায় জমি এখনো বুড়ো ধানের জমি পানির নিচে তলিয়ে রয়েছে। এই 50,000-এর মতো কৃষক তালিকা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পারছি, এখনো জেলার প্রত্যেকটা নদ নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে। তবে বাড়ি কোনো বর্ষণ না হলে বন্যার আশঙ্কা নেই। কৃষকরা একটাই দাবি,
তারা যেন সরকারের সহায়তাটা তাদের হাতে পায়, এমনটাই কৃষকরা মনে করছে। সুমাইয়া, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আশরাফুল আপনাকে। আঙুর চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ফুলবাড়ী উপজেলা ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন। দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানির স্বপ্ন দেখছেন তিনি। নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এলাকায়ও তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2 বিঘা জমিতে শুরু করেন বিভিন্ন জাতের আঙুর চাষ। বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলছে টসটসে আঙুর। সময়ের সাথে সাথে ফলনও ভালো হয়েছে। বাইকুনুর, গ্রিনলং, গোল্ডেন প্লেস, জুপিটাস সহ বিভিন্ন জাতের আঙুরে ভরপুর বাগান। তবে এর মধ্যে বাইকুনুর জাতের আঙুর বেশি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের গঙ্গারহাট আজোয়াটারি গ্রামে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার পরিকল্পনা আছে তার। আমাদের এই আঙ্গুর চাষ করার একটা মূল উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু প্রচুর আঙ্গুর বিদেশ থেকে কিনে নিয়ে আসি। তো আমরা চাই যে আমরা আর আঙ্গুর আনবো না, আমরা ইনশাল্লাহ একদিন বিদেশের আঙ্গুর রপ্তানি করব। আমাদের এখানে 5-6 জন লোক রেগুলার কাজ করে, তারপরে আর অনেক লোক কাজ করে। আর আমাদের এই আঙ্গুর বাগান থেকে আঙ্গুরের চারা নিয়ে সারা বাংলাদেশে আজ যেগুলো দেখতে পাচ্ছেন যে সেগুলো সবাই কিন্তু আমার এখান থেকে নেওয়া চারা। কেবল নিজের ভাগ্য উন্নয়নই করেননি রুহুল আমিন, তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। তার বাগানে কাজ করে সংসার চালাচ্ছেন অনেকে। তাছাড়া তার আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। আমি সহ আরো 5 জন কাজ করে। আমরা সবাই মাসিক বেতনে কাজ করি। মাসিক ছাড়াও আবার অনেক আছে দিন হাজিরা কাজ করে। আমাদের মোটামুটি সংসার চলে। প্রায় 5 থেকে 6 জন লোক এই বাগানে চালাইতেছি। গত বছর ফেসবুক স্ক্রলিং করতে একটা ভিডিও আসে রুহুল আমিন আঙ্কেলের। তারপর ওনার সাথে যোগাযোগ করার পর একটি চারা নেই বাইকুনুর জাতের, সে চারাতে এবছর 50+ থোকা আসছে। রুহুল আমিনের আঙুর চাষ উপজেলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা। বলেন তার সফলতায় অন্যান্য চাষিরাও আঙুর চাষে আগ্রহী হয়ে উঠবে। ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নে গঙ্গারহাটে কৃষি উদ্যোক্তা রুহুল আমিন 30 শতক জমির উপর আঙ্গুর বাগান চাষ করেছেন। তার বাগানে প্রায় 64টির মতো আঙ্গুর গাছ রয়েছে এবং 60টি গাছে আঙ্গুর ধরেছে। তিনি বাইকুনুর জাতের আঙ্গুর চাষ করেছেন এবং এই আঙ্গুর চাষের পাশাপাশি তিনি চারাও বিক্রি করছেন। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন এমন উদ্যোগ বাড়লে এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সমৃদ্ধ হবে দেশের কৃষি খাত। চ্যানেল এস নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে নির্দেশ দিয়েছে সরকার। আজ হিলি, বেনাপোল সহ অন্যান্য সীমান্ত এলাকায় বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা যায়। যশোর 49 বিজিবি ও খুলনা 21 বিজিবির আওতাধীন প্রায় 102 কিলোমিটার সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন হয়েছে। বেনাপোল সীমান্তর রঘুনাথপুর, শিকারপুর সহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদারের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন সবুজ। ধন্যবাদ সুমি আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে বিধানসভা নির্বাচন ছিল, ইতিমধ্যে কিন্তু সে নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনী পরবর্তী যে মুহূর্তে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ভারত থেকে যে ধরনের আপনার
পুশব্যাক আছে, এই পুশব্যাকগুলো কিন্তু বাংলাদেশে তারা এইভাবেই পাঠিয়ে থাকে ইতিমধ্যে। কিন্তু বর্তমান সময়ে আমাদের বিজিবি ৪৯ ব্যাটালিয়ন ও ২১ ব্যাটালিয়ন তারা কিন্তু সীমান্তের ১০২ কিলোমিটার ব্যাপক নজরদারি বৃদ্ধি করেছে এবং জনবল বৃদ্ধি করেছে। এবং আমি ৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের পর্যাপ্ত পরিমাণে জনবল এখানে বাড়ানো হয়েছে। কোনো ধরনের কোনো পুশব্যাক অথবা সীমান্তে কোনো অপরাধ অথবা চোরাচালান, যে অবৈধভাবে চোরাচালানি হয়ে থাকে, সেগুলো যাতে তাদের নিয়ন্ত্রণের মানে মধ্যে থাকে এবং কোনো ধরনের অপকর্ম যাতে সীমান্তে আর না ঘটে, সেই লক্ষ্যেই কিন্তু সীমান্তে বিজিবির এই কঠিন হুঁশিয়ারি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই ছিল বেনাপোল সীমান্ত থেকে সর্বশেষ। সুমি। ধন্যবাদ তামিম আপনাকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেষ হয়েছে ৩ দিনব্যাপী উৎসবের সব প্রস্তুতি। কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরে সাজ সাজ রব এখন পুরো এলাকায়। নাটোরের রানী ভবানীর শাহজাদপুরের জমিদারি ১৮৪০ সালে কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরে জমিদারি তদারকির দায়িত্ব নিয়ে ১৮৯০ সালে প্রথম শাহজাদপুরে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি অবস্থান করেন শাহজাদপুরের কাছারি বাড়িতে। কবিগুরুর স্মৃতি সংরক্ষণে ঐতিহাসিক কাছারি বাড়িতে গড়ে তোলা হয়েছে রবীন্দ্র জাদুঘর ও অডিটোরিয়াম। প্রতি বছরের মতো এবারও ২৫ বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপী উৎসব। রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে কাছারিবাড়ি কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসন বলছে, অনুষ্ঠানকে উৎসবমুখর ও নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। এইবার প্রোগ্রামে আমি সৃজনললিতকলা একাডেমি থেকে নৃত্য পরিবেশনা করছি এবং প্রত্যেক বছরই আমাদের এই ২৫শে বৈশাখের জন্য শুধু আমি না, সবাই অপেক্ষা করে। এই অনুষ্ঠানে নাচ এবং গান করব। প্রস্তুতি আমাদের অনেক ভালো। রবীন্দ্রনাথের যে জাদুঘর আছে সেখানে আমরা আলোকসজ্জা করেছি। তারপরে আমাদের যে অডিটোরিয়ামে প্রোগ্রামটা হবে সেখানে আমরা আলোকসজ্জার ব্যবস্থা রেখেছি। ৮, ৯ এবং ১০ মে ২০২৬ এই ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী ব্যাপক আয়োজনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি ১৬৫তম জন্মবার্ষিকীতে। 3 দিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠান আছে, এর মধ্যে গান, কবিতা, গীতিনাট্য, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম আমরা রেখেছি। নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো ভ্যানকে চাপা দিলে আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত আলীর বাড়ি উপজেলার কলম কাজীপাড়া এলাকায়। বৃহস্পতিবার সকালে সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া একটি অটো ভ্যান হঠাৎ সাইডে উঠে যায়। এ সময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। আহত ৩ জনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পঞ্চগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ডোকরাপাড়া এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ও রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ সহ অন্যান্যরা। সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ট্যাঙ্কার জাহাজ এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাঙ্করে পৌঁছেছে। বুধবার জাহাজটির নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমজোর মাহমুদুল মালেক। জানা যায়, সবকিছু ঠিক থাকলে আজ পুনরায় চালু করা হবে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি প্লান্ট। এদিকে ইস্টার্ন রিফাইনারি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসলিল নামের আরেকটি জাহাজ বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১১ মে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক বিরোধী অভিযানে 24 কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কসবা পৌরসভার তালতলা নিতাইনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে কসবা সৈয়দাবাদ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় 24 কেজি গাঁজা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে। এই বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈশাখের ঝলমলে রোদের মতোই কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। টানা 4 মাসের কঠোর পরিশ্রমের পর মাঠ ভরা সোনালী ধান দেখে আনন্দে ভরপুর তারা। বগুড়ার চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। প্রতি বিঘায় জমিতে মিলছে 20 থেকে 25 মণ ধান। তবে উৎপাদন ভালো হলেও বাজারে ধানের ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়ছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত মাঠের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছর বগুড়ার সোনাতলা উপজেলায় বোরো মৌসুমে 10,350 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে এনে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা। তাদের আশা, সরকার কার্যকর পদক্ষেপ নিলে উৎপাদনের সুফল ঘরে তুলতে পারবেন কৃষকরা। নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ 10 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে নূর মসজিদ সংলগ্ন দুটি ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব ও পুলিশ সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে টাকা গণনার একটি মেশিন, একটি ড্রোন এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবন দুটির কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক ও সন্ত্রাস বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।